আমেরিকা আর ইসরায়েলের মিলিত আঘাতে ইরান ক্ষতবিক্ষত, কিন্তু হার মানেনি। বরং ক্ষতের যন্ত্রণা নিয়েই তেহরান এমন এক দাবার ছক সাজিয়েছে যা দেখে হকচকিয়ে গেছে গোটা উপসাগরীয় দুনিয়া। আহত বাঘ সবচেয়ে বিপজ্জনক, এই সত্য আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে রিয়াদ থেকে আবুধাবি। যুদ্ধের ধোঁয়া এখনো পুরোপুরি কাটেনি। মার্কিন ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইরানের অবকাঠামো বিধ্বস্ত, কিন্তু তেহরানের কূটনৈতিক মেরুদণ্ড টানটান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী যখন নয়াদিল্লিতে ব্রিক্স সম্মেলনে যোগ দিচ্ছেন, তখন একই সময়ে উপসাগরে ইরানি কর্মকাণ্ড চলছে অব্যাহত গতিতে। এটাই ইরানের রণকৌশল, এক হাতে কূটনীতি, অন্য হাতে শক্তি প্রদর্শন। সৌদি আরব পরিস্থিতি বুঝতে পেরেছে। রিয়াদের বিশ্লেষকরা একটাই কথা বলছেন, ইরান জাবান নয়, আহত হয়েছে কিন্তু নিঃশেষ হয়নি। তাই সৌদি আরব এখন বন্ধ দরজার আড়ালে এক অভূতপূর্ব প্রস্তাব নিয়ে মাঠে নেমেছে, একটি আঞ্চলিক অনাক্রমণ চুক্তি, ইরানকে কেন্দ্রে রেখেই। মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং ইরানকে নিয়ে আগ্রাসন বিরোধী একটি চুক্তির প্রস্তাব দিয়েছে সৌদি আরব। ইউরোপে স্নায়ু যুদ্ধের সময় উত্তেজনা কমাতে করা 1970-এর দশকের একটি চুক্তির আদলে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফাইন্যান্সিয়াল টাইমসের সূত্র জানাচ্ছে, রিয়াদ 1975 সালের হেলসিঙ্কি চুক্তির আদলে একটি নিরাপত্তা কাঠামো করতে চায়। ঠান্ডা যুদ্ধের সেই ফর্মুলা যেভাবে পূর্ব পশ্চিম ইউরোপের মধ্যে উত্তেজনা প্রশমিত করেছিল, তেমনিভাবে উপসাগরেও আস্থার ভিত্তি তৈরি করতে চায় সৌদি যুবরাজের সরকার। ইউরোপীয় কূটনীতিকরাও এই পরিকল্পনায় আগ্রহ দেখাচ্ছেন। এটা ছোট কথা নয়, ইরান বিরোধী শিবির থেকে স্বীকৃতি মিলছে যে তেহরানকে বাদ দিয়ে উপসাগরের সমীকরণ মেলে না। সৌদি আরবের অনাক্রমণ প্রস্তাবে একটি বিরাট ফাঁকি আছে। ইসরায়েলকে বাদ দিলে চুক্তি অর্থহীন, আর ইসরায়েলকে নিলে ইরান টেবিলে আসবে না। গাজা যুদ্ধের পর আরব জনমত ইসরায়েলকে সংঘাতের মূল উৎস হিসেবে দেখছে। ফলে এই আস্থার চুক্তি যেন চারদিকে দেয়ালের ঘরে আলো খোঁজার মতো। তবু ইরান নায়কের আসনেই থাকছে, শুধু শক্তি প্রদর্শনের জন্য নয়, কারণ পুরো অঞ্চলের নিরাপত্তার সমীকরণ তেহরানকে কেন্দ্রে রেখেই লেখা হচ্ছে। ইরানকে ছাড়া মধ্যপ্রাচ্যের কোনো শান্তির নকশা সম্পূর্ণ হয় না। এই বাস্তবতা এখন শত্রু মিত্র সবাই মানছে। উপসাগরের ঢেউ সাক্ষী, ঘায়েল ইরান এখনও দাবার ছকের সবচেয়ে শক্তিশালী খুঁটি। সৌদি আরব মূলত 1975 সালের ঐতিহাসিক হেলসিঙ্কি অ্যাকর্ডসকে মডেল হিসেবে ধরে এই নতুন চুক্তির খসড়া তৈরি করেছে। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত ওই চুক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপের সীমানাকে স্বীকৃতি দিয়েছিল। একই সঙ্গে সব পক্ষ মানবাধিকার রক্ষা এবং অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও মানবিক বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়ে একমত হয়েছিল। আরব এক কূটনৈতিক ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, মধ্যপ্রাচ্যের জন্য এমন একটি চুক্তিকে বেশিরভাগ আরব ও মুসলিম দেশের পাশাপাশি ইরানও স্বাগত জানাবে। তবে ইরান এর আগে উপসাগরীয় দেশগুলোকে তাদের অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ করার আহ্বান জানিয়েছিল। বিশেষজ্ঞরা মনে করছেন, আরব দেশগুলোর সঙ্গে ইরানের উত্তেজনা কমাতে পারে এমন যে কোনো আনুষ্ঠানিক চুক্তির তীব্র বিরোধিতা করবে ইসরায়েল। এছাড়া কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর মতো সংবেদনশীল বিষয়গুলো এই চুক্তিতে কিভাবে সমাধান করা হবে তাও পরিষ্কার নয়। বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার সাহস কার আছে? দশকের পর দশক ধরে পশ্চিমা আধিপত্যের চাকার নিচে পিষ্ট হতে হতে বিশ্বের কোটি কোটি মানুষ এই প্রশ্নটাই মনে মনে পুষে রেখেছিলেন। আজ সেই প্রশ্নের জবাব দিতে এগিয়ে এসেছে পারস্য উপসাগরের এক অদম্য দেশ ইরান। শুধু এগিয়ে আসেনি, বুক চিতিয়ে দাঁড়িয়েছে। আর সেই বুকের ভেতর থেকে বেরিয়ে আসছে এমন এক হুঙ্কার, যার কম্পন অনুভব করছে ওয়াশিংটন থেকে তেল আবিব। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রাজাই সোশ্যাল মিডিয়ায় মাত্র একটি বাক্য লিখেছেন, কিন্তু সেই একটি বাক্যই যেন বিশ্ব রাজনীতির বুকে আগ্নেয়গিরির লাভা ঢেলে দিয়েছে। তিনি বলেছেন, ইরানের ওপর আবার হামলা হলে 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হতে পারে। শুনতে প্রযুক্তিগত মনে হলেও এই 90% সংখ্যাটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ভাষায় অস্ত্রমানের ইউরেনিয়ামের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে থাকার সংকেত। অর্থাৎ তেহরান এবারে সরাসরি বলে দিচ্ছে, পারমাণবিক অস্ত্রের চাবিকাঠি তাদের হাতের কাছেই আছে, শুধু তালা খোলার অপেক্ষা। এতদিন ইরান সবসময় বলে এসেছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা গবেষণা, বৈজ্ঞানিক উন্নয়নের জন্য। কিন্তু এখন সেই আনুষ্ঠানিক ভাষ্যের মুখোশ সরিয়ে তেহরান যে বার্তা দিচ্ছে তা স্পষ্ট।
এটি শক্তির ভাষা, এটি ভয় দেখানোর ভাষা, এটি এমন এক বার্তা যেখানে ইরান বলতে চাইছে আমরা আর থামব না। ইরান কখনোই তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে এক চুলো পিছিয়ে আসবে না। ইরানের জনগণ যেভাবে স্থল, আকাশ ও সমুদ্র সীমা রক্ষা করে, ঠিক তেমনিভাবেই রক্ষা করবে দেশের পারমাণবিক ও মিসাইল প্রযুক্তি। ইরান বলছে পারস্য উপসাগরে অস্থিতিশীলতার মূল কারণই হচ্ছে মার্কিন সামরিক উপস্থিতি। তেহরান কটাক্ষ করে বলেছে মার্কিন ঘাঁটিগুলো এতটাই দুর্বল যে নিজেদের নিরাপত্তাই নিশ্চিত করতে পারছে না, অন্যদের নিরাপত্তা দেবে কিভাবে? পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই উত্তপ্ত পরিস্থিতিতে আরেক দফা ঠান্ডা জল ঢেলে দিয়েছেন প্রতিপক্ষের ঘাড়ে। তিনি স্পষ্ট বলেছেন ইরানের সশস্ত্র বাহিনী এখন পুরোপুরি প্রস্তুত। যে কোনো উস্কানি, যে কোনো হামলা, যে কোনো আকস্মিক আক্রমণের জন্য বিকল্প পরিকল্পনাও তৈরি, আর সেই পরিকল্পনা দেখলে প্রতিপক্ষ বিস্মিত হবে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পরিস্থিতি যখন দ্রুত বদলে যাচ্ছিল, তেহরান পাল্টা জবাবে শুধু ইসরায়েল নয়, উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের লক্ষ্য করে অভিযান শুরু করে। এরপর যখন হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল, তখন বিশ্ব বুঝে গেল এটি কেবল আঞ্চলিক সংঘাত নয়, এটি বৈশ্বিক অর্থনীতির টুটি চেপে ধরার ক্ষমতার লড়াই। পাকিস্তানের মধ্যস্থতায় এপ্রিলে অস্থায়ী যুদ্ধবিরতি হলেও মূল প্রশ্নগুলো অমীমাংসিতই রয়ে গেছে। দুই পক্ষ প্রকাশ্যে কঠোর অবস্থানে অনড়। এক পক্ষ বলছে পিছাবে না, অন্য পক্ষ বলছে ভয় পায় না। আর এই দুই জেদের মাঝখানে বিশ্বের তেলের বাজার, শিপিং রুট আর বৈশ্বিক নিরাপত্তা সবই যেন ঝুলে আছে এক সুতোয়। যুক্তরাষ্ট্র ভেবেছিল চাপ বাড়ালেই ইরান নরম হবে, কিন্তু মধ্যপ্রাচ্যের এই অদম্য ঘোড়া উল্টো বার্তাই দিল। যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ চাপিয়ে দিলে জবাব হবে দাঁত ভাঙা। ইরানের হুঙ্কারে আজ ওয়াশিংটন যেন ভেজা বিড়াল, না পারছে পাল্টা হুমকি দিতে, না পারছে সরাসরি হামলায় যেতে। পরাশক্তির তালিকায় নতুন নাম লেখানোর দ্বার প্রান্তে দাঁড়িয়ে ইরান। ইসরায়েল আর আমেরিকার দুঃস্বপ্ন এবার বাস্তব রূপ নিতে চলেছে কি? গোয়েন্দার চোখে গোয়েন্দাগিরির ফাঁদ পাতা হয়, এই সত্য আমেরিকা হাড়ে হাড়ে টের পেয়েছে মনিকা উইটের কাণ্ডে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর অফিস অফ স্পেশাল ইনভেস্টিগেশনের কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার, অর্থাৎ যার কাজই ছিল শত্রুর চর ধরা, সেই মনিকা উইট নিজেই হয়ে গেলেন ইরানের সবচেয়ে মূল্যবান সম্পদ। 2013 সালে তেহরানে পালিয়ে যাওয়ার এক দশকেরও বেশি সময় পরে FBI এখন $2 লাখ পুরস্কার ঘোষণা করে তাকে খুঁজছে। কিন্তু এই খোঁজাখুঁজির পেছনে লুকিয়ে আছে এক অসাধারণ কাহিনী। কিভাবে ইরান নিজের শত্রুর ঘর থেকেই তুলে আনলো সবচেয়ে ধারালো অস্ত্র। মনিকা উইট কোনো সাধারণ কর্মকর্তা ছিলেন না। 2003 থেকে 2008 সাল পর্যন্ত মধ্যপ্রাচ্যের একাধিক অতি গুরুত্বপূর্ণ মিশনে তিনি দায়িত্ব পালন করেছেন। আমেরিকার গোয়েন্দা জগতের ভেতরের খবর, গোপন তথ্য সংগ্রহ পদ্ধতি, এজেন্টদের পরিচয় সবকিছুই ছিল তার নক্ষ দর্পণে। এই মানুষটাকেই ইরান সুকৌশলে নিজেদের দলে টেনে নিয়েছে। যুক্তরাষ্ট্রের তৎকালীন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল জন ডেমার্স 2019 সালে অভিযোগ করেছিলেন ইরান অত্যন্ত সুচিন্তিতভাবে মনিকাকে নিজেদের পক্ষে নিয়ে এসেছে। 2012 থেকে 2015 সালের মধ্যে তিনি ইরানি গোয়েন্দাদের সাথে লিপ্ত হন এবং আমেরিকার জাতীয় প্রতিরক্ষার সাথে সম্পর্কিত অতি গোপনীয় নথি ও তথ্য সরবরাহ করেন। শুধু তাই নয়, একজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তার আসল পরিচয় ফাঁস করে দেন তিনি, যার ফলে সেই কর্মকর্তার জীবন সরাসরি হুমকির মুখে পড়ে। মনিকাকে ইরান যেভাবে কাজে লাগিয়েছে সেটাই তেহরানের কৌশলী মাথার সবচেয়ে বড় প্রমাণ। তেহরানে পালিয়ে যাওয়ার পর ইরানি কর্মকর্তারা তাকে বসিয়ে রাখেনি, ঘরবাড়ি দিয়েছে, কম্পিউটার সরঞ্জাম দিয়েছে, সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করেছে। শুধু একটাই শর্তে, কাজ চালিয়ে যাও। দীর্ঘমেয়াদী বিনিয়োগে ইরানের এই দক্ষতা চমকে দেওয়ার মতো। যখন পুরো পশ্চিমা দুনিয়া ইরানকে কোণঠাসা করার চেষ্টা করছিল, তখন তেহরান চুপচাপ শত্রুর ঘরের ভেতর থেকেই গড়ে তুলছিল নিজের প্রতিরক্ষার ঢাল। মনিকা উইট সেই ঢালের সবচেয়ে উজ্জ্বল পালক। আমেরিকার সবচেয়ে গোপনীয় গোয়েন্দা তথ্য সংগ্রহ কর্মসূচি ফাঁস হয়ে গেছে তেহরানের কাছে। অর্থাৎ আমেরিকা কিভাবে ইরানের উপর নজর রাখে, কোথায় তার এজেন্ট আছে, কি পদ্ধতিতে তথ্য সংগ্রহ করে, সবকিছুর মানচিত্র এখন তেহরানের হাতে। এই সুবিধা অর্থে কেনা যায় না, অস্ত্র দিয়ে জেতা যায় না, এটা পাওয়া যায় কেবল সঠিক মানুষকে সঠিক সময়ে পাশে পাওয়ার মাধ্যমে।
এক দশকেরও বেশি সময় পরে এফবিআই এখন $2 লাখ পুরস্কার ঘোষণা করছে। ওয়াশিংটনে কাউন্টার ইন্টেলিজেন্স বিভাগের শীর্ষ কর্মকর্তা ড্যানিয়েল ওয়াইরজবিকি বলছেন এফবিআই তাকে ভুলে যায়নি, কিন্তু এই কথা বলতে বলতে স্পষ্ট হয়ে যাচ্ছে আসল সত্যি, এফবিআই তাকে ধরতে পারছে না। ইরানের সংকটময় মুহূর্তে এই ঘোষণার সময়কাল কিন্তু কাকতালীয় নয়। মার্কিন ইসরায়েলি যুদ্ধের পর ইরানের ভেতরের পরিস্থিতি যখন উত্তপ্ত, তখন হয়তো ওয়াশিংটন ভাবছে এই সুযোগে মনিকার কোনো তথ্য পাওয়া যাবে কিংবা ইরানের ভেতরে অস্থিরতা তৈরি করা যাবে, কিন্তু তেহরান এই চাল আগেই বুঝে নিয়েছে। মনিকার কোনো আইনজীবী আছেন কিনা তা এখন অস্পষ্ট, কারণ তার সেই প্রয়োজনও নেই। ইরানের ছত্রছায়ায় তিনি এখন নিরাপদ। আমেরিকার পুরস্কারের টাকা তার কাছে পৌঁছানোর কোনো পথ নেই। বাঘকে আহত করলে কি তাকে পঙ্গু করা যায়? যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সেই ভুলটাই করল। বোমার পর বোমা, হামলার পর হামলা। তবু লৌহ মানব ইরান মাটিতে লুটিয়ে পড়েনি, বরং ধুলো ঝেড়ে উঠে দাঁড়িয়েছে আরো শক্তপোক্ত হয়ে। মার্কিন গোয়েন্দা সংস্থার নিজের গোপন প্রতিবেদনই এখন সাক্ষ্য দিচ্ছে সেই অবিশ্বাস্য পুনরুত্থানের। ওয়াশিংটনের দরবারে বিজয়ের ঢাক বাজানো হয়েছিল বেশ জোরে সোরে। ডোনাল্ড ট্রাম্প বারবার মাইকে এসে ঘোষণা দিয়েছেন ইরানের সামরিক শক্তি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু মাটির নিচে যে সত্য লুকিয়েছিল তা আর আড়ালে রইল না। নিউ ইয়র্ক টাইমস ফাঁস করে দিল সেই বিস্ফোরক তথ্য। চলতি মে মাসের গোড়ায় তৈরি মার্কিন গোয়েন্দা বিভাগের গোপন মূল্যায়নে স্পষ্ট লেখা আছে, ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও মজুতের প্রায় 90% এখন আংশিক বা পুরোপুরি সচল। হরমুজ প্রণালীর পাশে থাকা 33টি ঘাঁটির মধ্যে 30টি ইরানের মুঠোয়। সামগ্রিকভাবে যুদ্ধ শুরুর আগের তুলনায় 70% ক্ষেপণাস্ত্র মজুত ও ভ্রাম্যমাণ উৎক্ষেপণ যন্ত্র এখনো অক্ষত। এ যেন শত্রুর নিজের মুখেই পরাজয়ের স্বীকারোক্তি। গত 28 ফেব্রুয়ারি থেকে 7 এপ্রিল টানা কয়েক সপ্তাহ মার্কিন ও ইসরায়েলি বোমার আঘাতে ইরানের আকাশ ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। বিশ্ব ভেবেছিল এবার বুঝি পারস্যের ঘোড়া মুখ থুবড়ে পড়ল, কিন্তু ইরান তখন মাটির নিচে নিজের শিকড় আরো গভীর করছিল। যুদ্ধকালে ইরান থেমে থাকেনি এক মুহূর্ত। পাল্টা হামলার পর পাল্টা হামলা, মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলের কৌশলগত লক্ষ্যবস্তুতে কমপক্ষে 100টি ধাপে আঘাত করেছে তেহরান। এক হাতে ঢাল, আরেক হাতে তলোয়ার, এটাই ইরানের যুদ্ধনীতি। এরপর যুদ্ধবিরতি এলো, কিন্তু ইরান বসে রইল না। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি তখন জানালেন এক চাঞ্চল্যকর কথা। যুদ্ধবিরতির সুযোগে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোনের উৎক্ষেপণ যন্ত্রের সংখ্যা যুদ্ধের আগের চেয়েও বাড়িয়ে নিয়েছে। মানে হামলাকারীরা যতটা ক্ষতি করলো তার চেয়ে বেশি পুষিয়ে নিয়েছে ইরান। ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি, এ প্রবাদ যেন ইরানের জন্যই তৈরি। তাক করা বন্দুক, টানা ঘোড়া। গত শনিবার মুসাভি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন পরিস্থিতি। ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন এখন পারস্য উপসাগরে মার্কিন লক্ষ্যবস্তু ও শত্রু জাহাজের দিকে তাক করে রাখা আছে। শুধু অপেক্ষা একটি নির্দেশের। চূড়ান্ত আদেশ পেলেই বাহিনীগুলো ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে কৌশলগত জলপথ, যেখান দিয়ে প্রবাহিত হয় বিশ্বের তেল সরবরাহের বিশাল অংশ। তার পাশে 30টি সক্রিয় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নিয়ে ইরান যেন দাঁড়িয়ে আছে দারোয়ানের মতো। এই প্রণালী বন্ধ হলে বিশ্ব অর্থনীতির কপালে যে বিপদ ঘনাবে সেটি ওয়াশিংটনও ভালো করে জানে। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস অবশ্য এই গোয়েন্দা প্রতিবেদনকে নাকচ করার চেষ্টা করলেন। দাবি করলেন ইরান বুঝতে পারছে তাদের বর্তমান পরিস্থিতি টেকসই নয়। এমনকি যারা ইরানের শক্তি পুনরুদ্ধারের কথা বলছেন তাদের হয় বিভ্রান্ত, নয়তো আইআরজিসির মুখপাত্র বলে চিহ্নিত করলেন। কিন্তু এই যুক্তি খণ্ডন নিজেই খণ্ডিত, কারণ এই তথ্য কোনো ইরানি সূত্রের নয়। এ হলো মার্কিন গোয়েন্দা সংস্থার নিজের কথা। নিজের ঘরের আয়না যখন অন্য ছবি দেখাচ্ছে, তখন বাইরে সুন্দর মুখ দেখানো কঠিন। বিশ্বাসঘাতকের মুখোশ খুলে দিল ইরান। আমিরাতকে শত্রুর ঘাঁটি ঘোষণা। পিঠে ছুরি মারা বন্ধুর চেয়ে সামনে দাঁড়ানোর শত্রু অনেক ভালো। এই সত্য ইরান আজ হাড়ে হাড়ে টের পেয়েছে। সোনার চামচ মুখে দিয়ে জন্ম নেয়া সংযুক্ত আরব আমিরাত, যে একসময়ে পারস্য উপসাগরের বুকে ইরানের পাশের প্রতিবেশী ছিল, সে আজ পরিণত হয়েছে মার্কিন ইসরায়েলি অক্ষের সবচেয়ে বিশ্বস্ত ঘাঁটিতে। তেহরান সেই মুখোশ ছিঁড়ে ফেলেছে, এবং যে ভাষায় ফেলেছে তা কোনো কূটনৈতিক মোড়কে মোড়ানো নয়, সরাসরি শানিত, অকাট্য। প্রতিবেশী নয়, শত্রুর ঘাঁটি। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য আলী খেজরিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে দাঁড়িয়ে যা বললেন তা রাগ ঢাকহীন। আমিরাতকে প্রতিবেশী হিসেবে বিবেচনা করার অবস্থান থেকে আমরা সরে এসেছে, এখন দেশটিকে শত্রুর ঘাঁটি হিসেবে বিবেচনা করছি।
একথা কোনো আবেগের বশে বলা নয়, এর পেছনে রয়েছে একটার পর একটা বিশ্বাসঘাতকতার দীর্ঘ ফিরিস্তি। আমিরাতের মাটিতে হাজার হাজার মার্কিন সেনা, আল ধাফরা বিমান ঘাঁটিতে অত্যাধুনিক রাডার এবং সবচেয়ে বড় কথা, আরব বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলের আয়রন ডোম মোতায়েন করা হয়েছে আমিরাতের ভূমিতে। এমনকি সেই আয়রন ডোম চালাতে ইসরায়েলি সেনারাও গেছেন সেখানে। আব্রাহাম চুক্তি, বিশ্বাসঘাতকতার সনদ। 2020 সালে ট্রাম্পের মধ্যস্থতায় আমিরাত যখন আব্রাহাম চুক্তি স্বাক্ষর করে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করল, তখন থেকে ইরানের সাথে দূরত্ব তৈরি হয়েছিল। কিন্তু সেটা ছিল ঠান্ডা যুদ্ধের মতো, নিচে আগুন উপরে শান্ত পানি। যুদ্ধ সেই পানির আবরণ সরিয়ে দিয়েছে। এখন যা দেখা যাচ্ছে তা হলো আব্রাহাম চুক্তির পর থেকে ইসরায়েল ও আমিরাত বিদ্যুৎ গতিতে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা বাড়িয়েছে। ইসরায়েলের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস পর্যন্ত আমিরাতে শাখা খুলে বসেছে। মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি তো সরাসরি বলেই দিয়েছেন, আমিরাত ইসরায়েলের অসাধারণ সম্পর্কের ভিত্তিতেই সেখানে উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। এই হলো সেই প্রতিবেশী যাকে ইরান একসময় বিশ্বাস করত। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও বিশ্লেষকরা বারবার ইঙ্গিত দিচ্ছেন, যুদ্ধকালে ইরানের দক্ষিণের দ্বীপগুলোতে তেল স্থাপনায় হামলায় আমিরাতের সংশ্লিষ্টতা থাকতে পারে। 8 এপ্রিল যুদ্ধবিরতির মুহূর্তে লাভান তেল শোধনাগার এবং সিরি এলাকায় বিস্ফোরণ হয়েছে। ইসরায়েল ও আমেরিকা দুজনেই বলেছে তারা জড়িত নয়। তাহলে কে? আইআরজিসি সংশ্লিষ্ট চ্যানেলে ছড়িয়ে পড়া ছবিতে দাবি করা হয়েছে, আমিরাতের মিরাজ 2000 থেকে 9 যুদ্ধ বিমান ইরানের দক্ষিণের আকাশে দেখা গেছে। সিরিয়ার প্রেসিডেন্টকে পাহারা দেয়া আমিরাতি যুদ্ধ বিমানের জাতীয় চিহ্ন ও নম্বর মুছে ফেলা দেখে ইরান ঘনিষ্ঠ বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, ধরা পড়ার ভয় না থাকলে পরিচয় লুকাতে হয় কেন? কাঁটা দিয়ে কাঁটা তোলার কাল শেষ। আমিরাত ভেবেছিল পশ্চিমের সাথে হাত মেলালে, ইসরায়েলকে কাছে টানলে, মার্কিন ঘাঁটি বসালে নিরাপত্তা আসবে। কিন্তু যে আগুন নিয়ে খেলা করা যায় না, সেই আগুনের পাশে বসে উষ্ণতা নেওয়ার চেষ্টা করা বিপজ্জনক। ইরান আজ স্পষ্ট বার্তা দিয়েছে, যুদ্ধ শুরু হলে আমিরাত হবে প্রথম এবং প্রধান নিশানা। মার্কিন ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলার তালিকায় আমিরাত সবচেয়ে উপরের দিকে। বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব সবাই আছে, কিন্তু আমিরাত আছে সবার আগে। দুই দেশের মধ্যে 3টি বিতর্কিত দ্বীপের প্রশ্নও এখন নতুন তীক্ষ্ণতায় সামনে এসেছে। গ্রেটার টাম্ব, লেজার টাম্ব আর আবু মুসা। 1971 সাল থেকে ইরানের দখলে থাকা এই দ্বীপগুলো হরমুজের নিয়ন্ত্রণের চাবিকাঠি। ইরান সেই চাবি ছাড়বে না। মধ্যপ্রাচ্যের রাজনীতি সবসময় ছিল আগুনের উপর বসে পাশা খেলার মতো, কিন্তু এবার যে চাল পড়েছে সেটা শুধু সাহসী নয়, অনেকের চোখে একেবারে বেপরোয়া। সংযুক্ত আরব আমিরাত, তেল চকচকে মরুর দেশ, ইরানের বেসামরিক অবকাঠামোয় সরাসরি হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। দুনিয়ার মানচিত্রে যে দেশটার অস্তিত্ব মাত্র 50 বছরের, সে এখন চোখ রাঙাচ্ছে হাজার বছরের পুরনো সভ্যতার দেশ ইরানকে। বাঘের গায়ে হাত দিয়া আর যাই হোক, বুদ্ধিমানের কাজ নয়। বিশ্লেষক রবার্ট ইনল্যাকিশ বলছেন, আমিরাত নিজেকে উদ্ভাবন, শান্তি আর সহনশীলতার দেশ হিসেবে সাজিয়ে রাখলেও পর্দার আড়ালে সম্পূর্ণ অন্য খেলা চলছে। দুবাইয়ের কৃত্রিম স্কাই লাইনের মতোই কৃত্রিম এই ভাবমূর্তি। আবুধাবির শাসকরা বিশাল তেল সম্পদের জোরে একটা মুখোশ পড়েছেন, আর সেই মুখোশের পেছনে চলছে এক সুদূর প্রসারী কৌশলের বাস্তবায়ন। সেই কৌশলের নাম ইসরায়েলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইরানকে কোণঠাসা করা। আমিরাতের সবচেয়ে চালাক চাল হলো নিজেকে একই সাথে নিরপেক্ষ ও ভুক্তভোগী দেখানো আর ভেতরে ভেতরে সক্রিয় যোদ্ধার ভূমিকা পালন করা। একদিকে তারা বিশ্বমঞ্চে বলছে আমরা শান্তি চাই, অন্যদিকে মার্কিন ইসরায়েলি জোটকে ইরানে হামলার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিচ্ছে। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোকাবিলায় আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণ একীভূত। এমনকি আমিরাতের মালিকানাধীন উইং লুং 2 ড্রোন ইরানের আকাশসীমা পর্যবেক্ষণ করে ইসরায়েলকে তথ্য সরবরাহ করছে বলে অভিযোগ। দুমুখ সাপের মতো এই নীতি, একদিকে হাসি মুখ, আরেকদিকে বিষ দাঁত। ইরান ইসরায়েল দ্বন্দ্বেই থামেনি আমিরাত। লিবিয়া, ইয়েমেন, সুদান, 3টি দেশে ছায়া যুদ্ধে সক্রিয়ভাবে জড়িত আবুধাবি। সুদানের আরএসএফ বাহিনীকে মদত, ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা, সবকিছুর পেছনে একটাই লক্ষ্য, প্যান আরব ও প্যান ইসলামিক যে কোনো ঐক্যের মেরুদণ্ড ভেঙে দেয়া। মুসলিম ব্রাদারহুড বা ইসরায়েল আমেরিকার আধিপত্যকে যে কেউ চ্যালেঞ্জ করুক, আমিরাত তাদের বিরুদ্ধে। এটা লুকানো নীতি নয়, এটা আমিরাতের প্রকাশ্য এজেন্ডা। আব্রাহাম অ্যাকর্ডস এর মাধ্যমে শুধু নিজেরাই ইসরায়েলের সাথে চুক্তি করেনি, সুদান আর মরক্কোকেও সেই পথে টেনে এনেছে। এ যেন আগুনে তেল ঢালার প্রতিযোগিতায় নেমেছে আমিরাত, নিজের হাত পুড়বে কিনা সেই হিসাব না করে।
চারপাশে তাকালে ছবিটা আরো স্পষ্ট হয়। ওমান সরাসরি না বলে দিয়েছে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানের জন্য তাদের মাটি ব্যবহার করা যাবে না। কাতার নিরপেক্ষ থাকার চেষ্টা করছে, কিন্তু আমিরাত তারা ইরানকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে উত্তেজনার আগুনে ফুঁ দিচ্ছে। লিটল স্পার্টা এই নামে নিজেদের ডাকতে ভালোবাসে আমিরাত। আঞ্চলিক পরাশক্তি হওয়ার স্বপ্ন তাদের, কিন্তু স্বপ্ন আর বাস্তবতার মাঝে ফারাক অনেক। ইরান হলো এমন একটি দেশ যে দশকের পর দশক নিষেধাজ্ঞা সহ্য করেও টিকে আছে, যার হাত অনেক দূর পর্যন্ত পৌঁছায়, লেবানন থেকে ইরাক, ইয়েমেন থেকে সিরিয়া। আমিরাতের তেলের কূপ আর পর্যটন শিল্প ইরানের একটি সফল পাল্টা আঘাত সইতে পারবে কিনা সেটা ভাববার বিষয়। বাঘের গায়ে হাত দিলে বাঘ ঘুরে দাঁড়ায়, সেই পুরনো সত্যটা আমিরাত ভুলে গেছে কিনা সময় বলে দেবে। মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, আমিরাত কি শুধু ঘুঁটি চালছে নাকি নিজেই ঘুঁটি হয়ে যাচ্ছে? ভোর হওয়ার আগে যখন গোটা পৃথিবী ঘুমিয়ে আচ্ছন্ন, ঠিক তখনই পারস্যের আকাশে গর্জে উঠল ইরানের অজেয় প্রতিরক্ষা ব্যবস্থা। শান্ত রাতের নিস্তব্ধতা চুরমার করে দিয়ে দক্ষিণ পশ্চিমের আকাশ যেন আগুনের গোলায় পরিণত হলো। কি এমন ঘটেছিল যা তেহরানকে এভাবে রণংদেহী মূর্তিতে নামতে বাধ্য করলো? পারস্যের আকাশে যখন এক অশুভ ছায়া উঁকি দিচ্ছিল, তখনই ইরানের সংহত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক সক্রিয় হয়ে ওঠে, যাকে বলা হয় বাজ পাখির তীক্ষ্ণ নজর। সেই নজর এড়িয়ে পালানোর সাধ্য ছিল না একটি শত্রু গোয়েন্দা ড্রোনের। ইরানের সেনাবাহিনী বলছে এটি সাধারণ ইন্টারসেপশন ছিল না। সেনাবাহিনী জনসংযোগ বিভাগ সাফ জানিয়ে দিয়েছে, ড্রোনটিকে শনাক্ত করা থেকে শুরু করে সেটিকে ধুলোয় মিশিয়ে দেওয়া পর্যন্ত পুরো অপারেশনটি চলেছে ঘড়ির কাঁটার নিখুঁত হিসেবে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে আধুনিকায়ন গত কয়েক মাসে হয়েছে, তা এখন দুধের স্বাদ ঘোলে মেটানো নয়, বরং সরাসরি যুদ্ধের ময়দানে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের সমতুল্য। মোহাম্মদ আকরাম ইনিয়া এবং কাজেম ঘারি বাবাদির মতো শীর্ষ কর্তাদের কথায় ফুটে উঠেছে এক আত্মবিশ্বাসী ইরানের ছবি। তাদের সাফ কথা, যার লাঠি তার মাটি। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম সংবেদনশীল জ্বালানি করিডোর, আর ইরান এখানে কোনো ছিনিমিনি বরদাস্ত করবে না। আকরাম ইনিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা মার্কিন নিষেধাজ্ঞার সুরে সুর মিলিয়ে ইরানের পায়ে বেড়ি পড়াতে চায়, তারা যেন মনে রাখে হরমুজের চাবিকাঠি তেহরানের হাতে। কেবল প্রতিরক্ষা নয়, ইরানের আক্রমণাত্মক সক্ষমতাও এখন আঙুল ফুলে গাছ হওয়ার মতো নয়, বরং সত্যিকারের এক আঞ্চলিক শক্তি হিসেবে ডালপালা মেলেছে। শত্রুরা যুদ্ধবিরতিতে বাধ্য হয়েছে, কারণ তারা ইরানের ইস্পাত কঠিন দৃঢ়তা ভাঙতে ব্যর্থ হয়েছে। পশ্চিমের ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা, এদিকে সমুদ্রের ঢেউয়ের চেয়ে উত্তাল হয়ে উঠেছে কূটনৈতিক অঙ্গন। ফ্রান্স এবং ব্রিটেনের নৌবাহিনী যখন হরমুজের কাছাকাছি আসার পরিকল্পনা করছে, ইরান তখন হুঙ্কার ছেড়েছে নিজের চরকায় তেল দিন। তেহরানের সাফ দাবি, হরমুজ প্রণালী কোনো আন্তর্জাতিক খাস জমি নয়, এটি উপকূলীয় দেশগুলোর সার্বভৌম এলাকা। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো অবশ্য পরিস্থিতি বেগতিক দেখে কিছুটা পিছু হটার চেষ্টা করছেন। তিনি বলছেন, আমরা কোনো যুদ্ধ চাই না, আমরা কেবল যাতায়াতের স্বাধীনতা চাই। কিন্তু ইরান জানে চোর পালালে বুদ্ধি বাড়ে, তাই তারা কোনো আশ্বাসে বিশ্বাস না করে নিজেদের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করেছে। রাশিয়াও এই খেলায় ইরানের পাশে দাঁড়িয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মার্কিন ও বাহরাইনি প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দেওয়ার ইঙ্গিত দিয়ে মস্কো স্পষ্ট করে দিয়েছে যে পারস্য উপসাগরের জল এখন অনেক বেশি তপ্ত। ইরানের আকাশ এখন 24 ঘন্টা রাডার এবং উন্নত প্রযুক্তির নজরদারিতে। ইসরায়েলি ড্রোনের পতন, সম্প্রতি ভূপাতিত হওয়া ড্রোনের মধ্যে ইসরায়েলি অরবিটার মডেলের ড্রোন রয়েছে বলে জানা গেছে। তেহরান বুঝিয়ে দিয়েছে, আকাশের ড্রোন হোক বা সমুদ্রের রণতরী, ইরানের সার্বভৌমত্বের ওপর আঘাত এলে তার জবাব হবে ইটের বদলে পাটকেল। তোমরা মিথ্যাবাদী বুড়ো শিয়াল। এটা ইরান, সিংহ আর ইসলামের দেশ। এখানে শিয়ালদের শক্তি দেখানোর জায়গা নেই, পালাও। লাউডস্পিকারে এই গর্জন ভেসে গেল পারস্য উপসাগরের নোনা বাতাসে। একজন ইরানি নৌ কর্মকর্তার কণ্ঠস্বর, পেছনে সাইরেনের চিৎকার আর দ্রুতগামী অ্যাটাক বোটের ঢেউ কেটে এগিয়ে আসার দৃশ্য। সামনে একটি বিদেশি যুদ্ধ জাহাজ, যেটাকে ইরান দাবি করছে আমেরিকার, ধীরে ধীরে সরে যাচ্ছে। 51 সেকেন্ডের এই ভিডিও এখন ছড়িয়ে পড়েছে দুনিয়া জুড়ে, এবং এই ছোট্ট ভিডিওতেই লুকিয়ে আছে হরমুজের আসল গল্প। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া প্রেস টিভি একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যাচ্ছে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস ফ্রাঙ্ক এ পিটারসন জুনিয়র DDG-121 পারস্য উপসাগরের কৌশলগত জলসীমায় অবস্থান করছে।
ইরানি নৌ কর্মকর্তার রেডিও বার্তা তখন পরিষ্কার, ওয়াইশিপ 121, এটি শেপান স্টেশন। এখনই গতিপথ বদলাও এবং ভারতীয় মহাসাগরে ফিরে যাও। আমার নির্দেশ না মানলে তুমি লক্ষ্যবস্তু হবে। আমেরিকান জাহাজ থেকে জবাব এলো শান্ত গলায়, আন্তর্জাতিক আইন অনুযায়ী ট্রানজিট প্যাসেজে আছি, আপনার চ্যালেঞ্জ গ্রহণযোগ্য নয়। কিন্তু ইরানি কর্মকর্তা থামলেন না। তিনি আশেপাশের সব জাহাজকে সতর্ক করে ঘোষণা দিলেন, মনোযোগ দিন সব জাহাজ, ওমান সাগরে যে কোনো যুদ্ধ জাহাজ থেকে 10 মাইল দূরে থাকুন, কারণ আমি গুলি চালাতে প্রস্তুত। ফেব্রুয়ারির 28 তারিখে মার্কিন ইসরায়েল সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ইরান হরমুজ প্রণালী কার্যত নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। সমুদ্রে মাইন পেতেছে, জাহাজে হামলা চালিয়েছে, নিরাপদ পথের জন্য টোল আদায় করেছে। এখন আরও এক ধাপ এগিয়ে ইরান তৈরি করেছে পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি, একটি নতুন সরকারি সংস্থা যেটি এই প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ হরমুজকে ইরান এখন নিছক একটি সমুদ্র পথ হিসেবে দেখছে না, এটিকে দেখছে নিজের সার্বভৌম দরবার হিসেবে। আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, নতুন নিয়মকানুন মেনে চলে ট্রানজিট নিশ্চিত করা হবে এবং যেসব জাহাজের মালিক ও ক্যাপ্টেন ইরানের বিধিমালা মেনেছেন তাদের ধন্যবাদ দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, প্রজেক্ট ফ্রিডম অভিযান সাময়িক বিরতি দেওয়া হচ্ছে, কারণ ইরানের সঙ্গে ব্যাপক চুক্তির দিকে বড় অগ্রগতি হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় নাকি এই বিরতির অনুরোধ এসেছে। কিন্তু একই নিঃশ্বাসে ট্রাম্প বললেন, হরমুজে নৌ অবরোধ চলবে। তাহলে হিসেবটা কি দাঁড়ালো? মার্কিন সামরিক অভিযান থামলো, কিন্তু অবরোধ চলছে। ইরানের নতুন কর্তৃপক্ষ জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে। ফরাসি শিপিং কোম্পানি CGM এর জাহাজ সান আন্তোনিও হরমুজ পার হতে গিয়ে আক্রান্ত হলো, ক্রু আহত। মার্কিন নেতৃত্বাধীন অভিযান বড় কোনো বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরুদ্ধার করতে পারেনি। 500 জাহাজ আটকে আছে, হাজার হাজার মানুষ আটকা, বিশ্বের 20% তেল বাণিজ্য প্রায় স্তব্ধ। দশকের পর দশক নিষেধাজ্ঞা সহ্য করেছে ইরান, বোমা খেয়েছে, অবরুদ্ধ হয়েছে, একঘরে করা হয়েছে, তবু ভেঙে পড়েনি। এবং এখন সেই ইরান পারস্য উপসাগরে বুক টান করে দাঁড়িয়ে বলছে, এই সমুদ্র আমার, এই পথে আমার নিয়ম মানতে হবে। হরমুজের দিকে তাকিয়ে আছে গোটা দুনিয়া। আমেরিকার ক্যারিয়ার গ্রুপ পাহারা দিচ্ছে সেই সরু গলিপথ, স্যাটেলের চোখ রাখছে প্রতিটি জাহাজের গতিপথে। কিন্তু এই মহা সমারোহের আড়ালে হাজার মাইল দূরে একটা ভিন্ন সমুদ্রে চলছে সম্পূর্ণ ভিন্ন এক খেলা। সেই সমুদ্রের নাম কাস্পিয়ান, এবং সেখানে কোনো মার্কিন নৌবাহিনী নেই। নিউ ইয়র্ক টাইমসের নতুন প্রতিবেদনে আমেরিকান গোয়েন্দা কর্মকর্তারা স্বীকার করলেন, রাশিয়া কাস্পিয়ান সমুদ্রপথে ইরানে পাঠাচ্ছে ড্রোনের যন্ত্রাংশ এবং সামরিক সরঞ্জাম। এই বিশাল অভ্যন্তরীণ জলরাশি পরিণত হয়েছে কৌশলগত সরবরাহ করিডোরে, যেখানে পশ্চিমের হাত পৌঁছায় না, চোখও ঠিকমতো দেখে না। কারণটা সহজ, কাস্পিয়ান কোন আন্তর্জাতিক সমুদ্র নয়, এটি রাশিয়া, ইরান, আজারবাইজান, কাজাখস্তান ও তুর্কমেনিস্তানের মধ্যে বদ্ধ একটি অভ্যন্তরীণ জলভূমি। কোনো পশ্চিমা নৌবাহিনীর এখানে প্রবেশের আইনি অধিকার নেই। কোনো মার্কিন ক্যারিয়ার গ্রুপ এখানে টহল দিতে পারে না। নিষেধাজ্ঞার কোনো টাস্ক ফোর্স এখানকার কার্গো তল্লাশি করতে পারে না। রাশিয়া ও ইরান দুই দেশেরই দীর্ঘ উপকূল রেখা এই সমুদ্রে, ফলে এটি তাদের জন্য প্রকৃতি প্রদত্ত গোপন হাইওয়ে। যখন হরমুজ অবরোধে উপসাগরীয় পথ বন্ধ, তখন এই পথে মালামাল ছুটে চলছে নির্বিঘ্নে। আমেরিকান সামরিক মূল্যায়ন বলছে, সাম্প্রতিক মার্কিন ইসরায়েল অভিযানে ইরান তার ড্রোন মজুদের প্রায় 60% হারিয়েছে। যে কোনো দেশের জন্য এটি হতে পারত বিপর্যয়কর ধাক্কা, কিন্তু ইরান তলিয়ে যায়নি। কারণ কাস্পিয়ানের পথে সরবরাহ যদি এই গতিতে চলতে থাকে, তাহলে মার্কিন গোয়েন্দারাই মনে করছেন ইরান দ্রুততার সঙ্গে তার মানববিহীন যুদ্ধ সক্ষমতা আবার গড়ে তুলতে পারবে। পরাজিত করা হয়েছে ভেবে যখন আমেরিকা পিঠ চাপড়াচ্ছে, তখন নতুন অস্ত্র জমা হচ্ছে ইরানের গুদামে। শত্রু ঘুমিয়ে থাকলে পথিক এগিয়ে যায়, ইরান সেটাই করছে। মস্কোর বার্তা, তাড়াহুড়ো করলে ঠকবে। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে মার্কিন কূটনীতিকে এক হাত নিলেন। তিনি বললেন, আমেরিকা স্পষ্টতই তাড়াহুড়োতে আছে, কিন্তু ইউক্রেন সমঝোতা মোটেও সহজ পথ নয়। এটি অত্যন্ত দীর্ঘ এবং জটিল একটি পথ। তারপর একই নিঃশ্বাসে বললেন, ইরানের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। পেসকভের বার্তা কাচের মতো স্বচ্ছ। ওয়াশিংটন জয় চাইছে, মস্কো বলছে দুটো ফ্রন্টেই সময় লাগবে, ধৈর্য ধরো। এই বক্তব্যের পেছনে লুকিয়ে আছে রাশিয়ার আসল কৌশল। ইউক্রেনে ট্রাম্পের মধ্যস্থতায় মে 9 থেকে 11 তারিখ পর্যন্ত যুদ্ধবিরতি হয়েছে, 1000 বন্দির বিনিময় হয়েছে। ট্রাম্প চাইছেন এটা বাড়ুক, কিন্তু মস্কো সংকেত দিচ্ছে 3 দিনই শান্তি সম্পূর্ণ ভিন্ন বিষয়।
ইরান শুধু টিকে নেই, ইরান পাল্টা খেলছে এবং এবার তার সঙ্গী শুধু আইআরজিসি নয়, মস্কোর কৌশলও। ফাইবার অপটিক ড্রোন ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। এগুলো দিয়ে খোলা স্থানে থাকা যানবাহন ও সেনাদের উপর অবিরাম হামলা চালানো হয়। এই ড্রোন বেতার তরঙ্গের পরিবর্তে ফাইবার অপটিক দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। এতে বেতার তরঙ্গ জ্যাম হওয়ার ঝুঁকি থাকে না। এর সাহায্যে দূরে বসে এই ড্রোন পরিচালকেরা 40 কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা চালাতে পারেন। সম্প্রতি লেবাননে এই ধরনের ড্রোনের অস্তিত্ব পাওয়া গেছে, যেখানে হিজবুল্লাহ এগুলো ব্যবহার করে ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালাচ্ছিল। ইসরায়েলি কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে এগুলো ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর আইআরজিসি সরবরাহ করেছে। তবে এগুলো মূলত রাশিয়া থেকে এসেছে কিনা সে বিষয়ে তারা কিছু বলতে রাজি হননি।